আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা আমাদের চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সেটা হচ্ছে 2024 সালে যেই গণবিপ্লব হয়েছে তার সম্পর্কে বর্তমান মাহফুজ এবং এনসিসির নেতৃবৃন্দের ব্যাপারে কিছু কথা বলব। যাদেরকে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদেরকে লালন পালন করেছে অর্থ দিয়ে এবং সহযোগিতা করে, তারাই আজ জামাত ইসলামের বিরুদ্ধে আঙুল তুলছেন। তোমরা কি ভুলে গিয়েছো তোমাদের সে পূর্বের ইতিহাস? মাহফুজ, যখন তুমি অভাবগ্রস্ত ছিলে, যখন তোমার পড়ালেখা চালাবার মতন সক্ষমতা ছিল না, তোমাকে ইসলামী ছাত্র শিবির তিলে তিলে অর্থ দিয়ে সহযোগিতা করে এবং সংগঠন এনে তোমাকে বড় করে দিয়েছেন। এবং সর্বশেষ 5ই অগস্টে বিপ্লবের পর আমাদের প্রিয় রাহবার জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি ঘোষণা করেছিলেন যে তো এই আন্দোলন ছাত্রই করেছে, ছাত্রদের প্রতিনিধি থাকতে হবে। মাহফুজ সাহেব, কথা বুঝিয়েন, কার বিরুদ্ধে আপনি আঙ্গুল তুলছেন? চিন্তা কি করেছেন আপনি? আপনার মতন ব্যক্তিকে ছোট থেকে উঠে এনে আবার শেষ পর্যন্ত আপনাকে ক্ষমতাও আনার জন্য যাদের ভূমিকা ছিল, যাদের রক্তের সিঁড়িবে আপনি ক্ষমতায় উপদেষ্টা নিযুক্ত হয়েছেন, আমরা আপনার সম্মানকে খাটো করে দেখতে চাই না। আপনার যোগ্যতা বলে আপনি এসেছেন এবং ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম আপনাকে সেই যোগ্যতাপূর্ণ ব্যক্তি হিসেবে গড়ে দিয়েছে। আমরা শুনতেছি আপনি বিভিন্নভাবে আপনার নামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছে। আপনি প্রথম যে ভূমিকা ছিল সেখানে আপনি নেই, বর্তমানে আপনি ভারতের খপ্পরে পড়েছেন এবং ডেইলি স্টার, প্রথম আলো এবং বাংলাদেশ বিরোধী যত মিডিয়া সেন্টার আছে, ইসলাম বিরোধী, দেশ বিরোধী, তাদের সাথে আপনি সম্পৃক্ত আছেন এবং সবচেয়ে হলো ভারতের রয়ের সাথে আপনি সম্পৃক্ত। তারপরে হিজবুত তাহরির সাথে আপনার সম্পৃক্ত আছে। আমি জাস্ট এতগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, জাস্ট স্মরণ করছি আপনার সম্পর্কে বিভিন্ন অভিযোগ আছে। তো আপনি যে 71 সালে জামাত ইসলামকে নিয়ে আপনি কথা বলতেছেন, ছাত্র শিবিরকে আপনি আমৃত্যু আঘাত দিতে চাইতেছেন। আপনি ক্ষমতা যাওয়ার পরে আপনি স্ট্যাটাস দিয়েছিলেন বিতর্কিতভাবে। আমরা আপনার সম্পর্কে এখন তো নেটের যুগ, কথাগুলো থাকে না, গোপন থাকে না, সত্য প্রকাশ হয়ে যায়। তো আপনাকে একটা কথা বলবো, আপনি কথাটা একটু খেয়াল করেন। কে আপনাকে আজকে এত দূর পর্যন্ত এনে দিয়েছে? অযাচিতভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করা থেকে আপনি বিরত থাকুন। আপনি যে জামাত ইসলামকে 71 সালের কথা বলতেছেন, জামাত ইসলাম 71 সালে যে ভূমিকা ছিল সেটা হচ্ছে জামাত ইসলাম চায়নি বাংলাদেশ পাকিস্তান বিভক্তি হোক, এটাই তাদের কথা ছিল। এখন যুদ্ধ যে জামাত ইসলাম কেন চায় না জানো? জামাত ইসলামের উদ্দেশ্যটা কী ছিল? যে একটা মুসলমান রাষ্ট্র ভাগ হয়ে যাক, এটা চায় না। তার মধ্যে আমার হচ্ছে আমাদের সাথে যারা যুদ্ধে সম্পৃক্ত হয়েছে, বাংলাদেশের সাথে, আমাদের শত্রু দেশ ইন্ডিয়া, জামাত ইসলামের অদূরদর্শিতার দৃষ্টিকোণ থেকে দেখেছে যদি আমরা আলাগ হয়ে যাই তাহলে ভারত আমাদেরকে গ্রাস করে ফেলবে। ভারত আমাদের অর্থনৈতিক, সামাজিক, আমাদের রাজনীতিক, আমাদের আধিপত্য এবং কায়েম করবে, আমাদেরকে লুণ্ঠন করবে, অত্যাচার করবে। ঠিক
গত 25 বছর মাহফুজ আপনি দেখেন না, 50 বছর 53 বছর বাংলাদেশের ইতিহাস ভারতের আধিপত্য ছাড়া আর কিছু ছিল? এবং ভারত আমাদের দেশের কল কারখানা নাট বল্টু যা আছে সব যাওয়ার সময় নিয়ে গেছে। আপনি যে ভারতের শিখিয়ে দেওয়া কথাগুলো বলতেছেন 71 সালে জামাত ইসলাম ক্ষমা চাওয়ার জন্য, যুদ্ধাপরাধ কাকে বলে আপনি জানেন? আপনাকে জানতে হবে, না জানলেও আপনাকে আবার জানিয়ে দিচ্ছে। যুদ্ধাপরাধ হচ্ছে যারা ময়দানে সরাসরি যুদ্ধ করে, তারা হচ্ছে যুদ্ধ অপরাধী। সুতরাং জামাত ইসলাম যুদ্ধ অপরাধী নয়, যুদ্ধ অপরাধীর সহযোগীও নয়। জামাত ইসলাম যুদ্ধ করে নেই এবং যুদ্ধ সহযোগিতা করে নেই। এবং তৎকালীন যে যুদ্ধ করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেগুলোকে মাফ করে দিয়েছেন। 195-90 জনের মতন ওগুলোকে মাফ করে দিয়েছেন। যে সর্বশেষ গত সরকারের আমলে যে যুদ্ধ অপরাধীর তালিকা হয়েছে, সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি অন্যান্য তাদের মধ্যে অনেক গুণ বেশি। জামাত ইসলামের মধ্যে মাত্র 37 জনের তালিকায় এসেছিল, তাও কিন্তু তারা মরে গিয়েছে। এখন যেই মুসলিম লীগ, বাংলাদেশে যেই একটা মুসলিম লীগ ছিল, মুসলিম লীগ যে আওয়ামী লীগের বাকশাল কায়েম হওয়ার পরে মুসলিম লীগ যখন ভেঙে গিয়েছে, তখন মুসলিম লীগের লোকগুলা সম্পূর্ণভাবে বিএনপির ভিতরে, জাতীয় পার্টির ভিতরে, কিছু আওয়ামী লীগের ভিতরে এভাবে ঢুকে গেছে। কিন্তু একটা মুসলিম লীগের কোনো সদস্য সমর্থক জামাত ইসলামের ভিতরে প্রবেশ করতে পারে নাই। কারণ জামাত ইসলামের তো এই ধরনের প্রবেশ করার সিস্টেম নেই। জামাত ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে সেন্ট অফ কমান্ড এবং রুটিন মাফি আসতে হবে। তো এই জামাত ইসলাম তো হুট করে কেউ ঢুকতে পারে না, শিবির ভিতরে হুট করে কেউ ঢুকতে পারে না। আপনাকে খেয়াল রাখতে হবে, বিগত 53 বছরে বাংলাদেশের সবচেয়ে যারা নির্যাতিত হয়েছেন, গুণের শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন, বাড়িঘর সম্পত্তি হারিয়েছেন, সেই নির্যাতিত জনপদের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামের ছাত্র শিবির। এবং তারা 2024-এ যে ভূমিকা রেখেছে, তারা তো নিজের নামে ক্রেডিট নিচ্ছে না। আমরা পত্রপত্রিকা, মিডিয়া, ইলেকট্রিক্স এবং মাঠে ময়দানের অবস্থার আমরা দেখেছি যে 80% উপরে জামাত ইসলামের কী ছিল, শিবিরের ভূমিকা ছিল। এবং 18 জুলাইয়ের যখন সমন্বয়কদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, সেখানে আপনি মাহফুজ তো আপনার নাম তো কেউ জানতেও না, আপনি তো ছিলেন না। এখন আপনার নাম, আপনাকে কে মাস্টারমাইন্ড বানিয়ে দিয়েছে আমরা জানি না। আপনি তো এই আন্দোলনের টোটাল কোনো ভূমিকাতে ছিলেন না, আন্দোলনে ছিলেন না, মাঠে ছিলেন না, মিছিলে ছিলেন না, মিটিংয়ে ছিলেন না। এখন আপনাকে কে শিখিয়ে দিয়েছে যে 71 সালে ক্ষমা চাইতে হবে? জামাত ইসলাম ক্ষমা সাহেবের মতন কী করেছে, কী অপরাধ করছে? জামাত ইসলাম যুদ্ধ করে নাই, যুদ্ধ সহযোগিতা করে নাই, গুণ করে নাই, খুন করে নাই, গুম করে নাই, লুট করে নাই, চাঁদাবাজি করে নাই, টেন্ডাবাজি করে নাই। তাহলে তারা কী জন্য ক্ষমা চাইবে বলে দাও? তোমরা তো ক্ষমা চাওয়ার দরকার, যাদের বিরুদ্ধে অপবাদ দিচ্ছ এবং যাদের এই জুলাইয়ের বিপ্লবকে তোমরা অস্বীকার করছো। তোমাদের আসিফ মাহমুদ যেই বইটি লিখেছেন, সেখানে সাদিক কাইমের নাম দেয় না, অথচ কিন্তু সাদিক কাইম 18 জুলাইয়ের পরে সাদিক কাইম এবং ইসলামের ছাত্র শিবির হাতে নেতৃত্ব চলে আসে জুলাই বিপ্লবের। এবং পুরোদমে জুলাই বিপ্লবের 18 জুলাইয়ের পর থেকেই আগত ছিল, কিন্তু 18 জুলাইয়ের পর যখন সমন্বয়কদেরকে গ্রেপ্তার করা হয়েছে প্রথম সারির, এরপরে সম্পূর্ণ সাদিক কাইম, SM ফারহাদ এবং মির্জা গালিব এবং সিকবাতুল্লাহ, জাহেদুল ইসলাম, ছাত্র শিবিরের বর্তমান সভাপতি, তারাই আন্দোলনের হ্যান্ডেলিং করে 8 দফা, 9 দফা এবং সর্বশেষ 1 দফার ভিতরে নিয়ে এসেছিল। এবং সমন্বয়করা যখন গ্রেপ্তার হয়েছে, তারা তখন আন্দোলন প্রত্যাহার করছিল। পত্রপত্রিকা, টিভিতে আমরা দেখেছি, এই অপেক্ষা ছিলাম যে প্রত্যেক মার্কেট, কলেজ, ইউনিভার্সিটি, হাটে, বাজারে, টেলিভিশনে, পর্দা, চ্যানেলে সব কিছুর ভিতরে যে এই ছাত্রদের দাবি মেনে নিয়েছে, আন্দোলন প্রত্যাহার করে দিয়েছে। তখন কিন্তু ছাত্রদের এই আন্দোলন প্রত্যাহারের বিরুদ্ধে ঘোষণা দিয়েছিলেন এই সাদিক কাইমরা একসাথে মিলে। এবং এখানে একটা কথা বলে রাখি, এই আন্দোলনে এবং সর্বদলের সর্বস্তরের মানুষের ভূমিকা ছিল, এটা কোনো সন্দেহ নেই। বাংলাদেশের সকল পলিটিক্যাল
লোকে এখানে আন্দোলনে ছিল, তবে কেউ কারো ব্যানার নিয়ে আসে নাই। সবাই ছিল, একটা ব্যানার ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ঠিক আছে। কিন্তু এই প্রত্যক্ষ পরোক্ষভাবে আন্দোলনের সর্বোচ্চ শিখরের দায়িত্ব এবং কি বিভিন্ন বিষয়গুলো হ্যান্ডেলিং করা এবং লোকজন সাপ্লাই দেওয়া, শক্তি জোগাড় করে দেওয়া এবং খাদ্য পানি জোগাড় করে দেওয়া, আমাদের বাংলাদেশের প্রত্যেক স্তরের মাঝে যার যেখান থেকে পেরেছে সে সহযোগিতা করেছে। আন্দোলনের সর্বস্তরের, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আন্দোলন ছিল। সুতরাং এই আন্দোলনের মাস্টার মাইন্ড মূলত যারা শহীদ হয়েছেন তারাই, কারণ যারা দেশের জন্য রক্ত দিয়েছেন তাদেরকে মাস্টার মাইন্ড না বলে কোথায় সেই মাহফুজ মাস্টার মাইন্ড? কে বলছে এসব আজে বাজে কথা বলে তোমরা জাতিকে 2024-এর বিপ্লবকে চুরি করার জন্য, হাইজ্যাক করার জন্য তোমরা এখন মাঠে ডোল বাজাচ্ছ? 71 সালের জন্য ক্ষমা চাইতে হবে। আর এনসিসির ভাইদেরকে বলবো, তোমরা কোথায় ছিলে, কোন বাসা ছিলে আমরা তো জানি, এবং তোমাদেরকে কে খাওয়াইছে, কে তোমাদের পয়সা করি টাকা পয়সা দিয়েছে, আজ তাদের বিরুদ্ধে তোমরা কথা বলতেছো। তোমরা তো ছিল বৈষম্য, তোমরা তো স্লোগান দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, সবাই বলছে ঢাকা ঢাকা, বলছে আজাদি না গোলামি, সবাই বলছে আজাদি আজাদি। তো এখন তোমরা যে 71 সালে বাজনা বাজাচ্ছ, 71 সালে বাজনা বাজিয়ে এবং গত সরকার যেই অত্যাচার জুলুম নির্যাতন করেছে এবং তার বিরুদ্ধে খুশি উঠেছে জনগণ, এবং সেই জনগণ তাদের অধিকার ফিরিয়ে এনেছে। আবার তোমরা সেই পুরনো বাজনাকে সমাজের মধ্যে ইস্তেকাম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য তোমরা নতুন রাজনৈতিক দল বলতেছ 71 সালে ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার জন্য। আরে ভাই, আজকে তুমি দাঁড়িয়েছ, তোমাদের যে এনসিসি যে পার্টি ইসলামী, আমি হর কথা বলতে পারবো, ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম যদি তোমাদেরকে সহযোগিতা করতো, তোমরা শুধু দল নও, তোমরা কেউ একত্রিত হতে পারতে না। এবং তোমরা নিজেরাই স্বীকার করেছো, তোমাদের মধ্যে কেউ কেউ যে জামাত ইসলামের ভাইরা আমাকে গাড়ির ব্যবস্থা করে দিয়েছে, এবং আরেকজন ভাই বলছিলেন গাড়ির যোগান দিয়েছে এই একজন জামাত ইসলামের ভাই এবং বিভিন্ন লোক স্তর যারা আমাদেরকে ভালোবাসে। তাহলে তোমরা তাদের ঋণকে অস্বীকার করে, তাদের থেকে খেয়ে ভরে, তাদের থেকে নিয়ে তোমরা আজকে রাজনীতি ময়দানে দাঁড়িয়ে অফিসের ভিতরে শেয়ার ডুলে ডুলে তোমরা বলতেছ 71 সালে বিষয়ে ক্ষমা চাইতে হবে, হ্যাঁ, নাহলে রাজনীতি করা যাবে না। আরে ভাই, 71 নয়, 47, 71, 24 সবই আমাদের হৃদয় স্পন্দন। আমরা এগুলোকে ধারণ করি। আমরা বাংলাদেশ, আমরা পৃথিবীর কোনো অপশক্তিকে, পৃথিবীর কোনো জালেমকে, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠিত জালেমকে এবং কোনো আধিপত্যকে আমরা ভয় করি না, আমরা ভয় করি ইত্তাকুল্লাহ, আল্লাহকে। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে, আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে তোমরা আমাদেরকে দূরে সরে দিতে পারবে না। ইনশাল্লাহ আমরা আরেকটা বিপ্লবের, চূড়ান্ত বিপ্লবের প্রস্তুতি আমরা নিচ্ছি। আমরা বুঝতে পেরেছি তোমরা এই বিপ্লবকে হাইজ্যাক করার জন্য, এই বিপ্লবে যারা রক্ত দিয়েছে আলেম ওলামা ইসলামী দলগুলোর, এবং এদের রক্তকে অস্বীকার করার জন্য তোমরা এখন নতুন বয়ান ক্রিয়েট করছো ময়দানে, যে এই বয়ান তোমরা চালিয়ে দিচ্ছ যে এভাবে এভাবে, হ্যাঁ। তো এগুলো থেকে বেরিয়ে আসা জরুরি। দর্শক মণ্ডলী, কথাগুলো কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করুন, সাথে থাকুন। ইনশাল্লাহ এনসিসির এবং নেতৃবৃন্দের ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরও টপিক্স কথা নিয়ে আমরা আসবো। আমরা চাই তারা রাজনীতি করুক, আলহামদুলিল্লাহ আমরা তো খুশি, রাজনীতি করার সবার অধিকার আছে। কিন্তু তোমরা এই যে 10 মের পরে যখন আরেকটা বিপ্লব সফলতা লাভ করেছে, তখন হুট করে তোমাদের মাথায় কে গজিয়েছে, কে তোমাদেরকে মাথায় বুদ্ধি চাল দিয়েছে কুটুক্তি, যে 71 সালের কথা উঠে দাও। ব্যবহার শেষ, ইউজ শেষ, সহযোগিতা শেষ, এবং সব কিছু খাওয়া দাওয়াই তোমাদেরকে যখন মানুষ করে বড় করে দিয়েছে, তখন তোমরা তাদেরকে অস্বীকার করছো। মনে রাখবা, সন্তান যদি মাকে অস্বীকার করে, পিতাকে অস্বীকার করে, সেই সন্তানের অস্তিত্ব থাকে না।